ধন্যবাদ বাজিদ ভাই। আসলে এখানে কিছু বিষয় কাজ করে ফ্লাইটের সাথে। যেমন আপনি পাকিস্তানের কথা বললেন। পাকিস্তানে এখন যে ফ্লাইটগুলো যাচ্ছে, এটা ইন এসেন্স আপনি বলতে পারেন অনেকটাই মানে রেগুলার শিডিউল যে ফ্লাইটগুলো সেভাবেই চলছে। আহ, সবচেয়ে বড় ওদের যে প্লাস পয়েন্ট, যেমন ওদের যে কোভিড টেস্টের যে রিপোর্ট, এটা দরকার হয় না। তো ওদের যে প্যাসেঞ্জারগুলো টিকিট করে যাচ্ছে, ওরা এই টেস্টের বাইরেই, কোভিড টেস্ট না করে ওরা টিকিট করছে এবং চলে যাচ্ছে। এবং অ্যারাইভালের পরে ওদের যে কোয়ারেন্টাইনের যে আমরা যে স্বাস্থ্যবিধিটা মেনে চলছি বাংলাদেশে বা ইন্ডিয়াতে, কিন্তু পাকিস্তানে এরকম না, ওরা সবাই হোম কোয়ারেন্টাইনে চলে যাচ্ছে। তো এই যে একটা ফ্রিডম কাজ করছে ওদের মধ্যে, ওরা ইজিলি যেতে পারছে। ইন্ডিয়াতে অনেক ফ্লাইট করেছে, ইন্ডিয়াতেও যে কোভিড টেস্টের যে যে বাধ্যবাধকতা এখান থেকে বিফোর ফ্লাইট, সেটা কিন্তু ইন্ডিয়া সেক্টরগুলোতে ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রযোজ্য না। ওরা যেটা করছে যে আফটার অ্যারাইভাল ওখানে বিভিন্ন ধরনের হোটেলের ব্যবস্থা ওদের আছে, বিভিন্ন ক্লাস ওয়াইজ, 2 স্টার, 3 স্টার, 5 স্টার। তো আফটার অ্যারাইভাল প্যাসেঞ্জারদেরকে ওরা অফার করছে যে তুমি কোন ধরনের হোটেল চাও। তো বেসড অন দ্য প্যাসেঞ্জার্স ডিমান্ড ওরা সেইভাবে হোটেলে পাঠাচ্ছে ওদেরকে। একটা সার্টিন পিরিয়ড পরে ওরা কোভিড টেস্ট করছে, যাদের রিপোর্ট ভালো তারা বাসায় চলে যাচ্ছে, যাদের দেখা যাচ্ছে যে পজিটিভ তারা হয়তো আরো স্টে করছে রিকভারির জন্য, এবং প্যাসেঞ্জার ওরাই পে করছে ওদের পকেট থেকে। আমাদের দেশে যেটা, আমাদের কিন্তু এখান থেকে কোভিড টেস্ট করে যেতে হচ্ছে, আমাদের যে স্বাস্থ্যবিধি সেগুলা পুরোপুরি মেনে যেতে হচ্ছে। তো এটা যেমন একটা প্যাসেঞ্জারদের জন্য এটা ডেফিনেটলি একটা দেশের জন্য ভালো হলেও এটা অনেক সময় প্যাসেঞ্জারদের অনেক ভোগান্তির কারণ হচ্ছে এখানে। সেটা ডিফারেন্ট একটা জটিলতা এখানে কাজ করে লোকালি, সেটা অন্য একটা পার্ট। আর ফ্লাইটের যে ব্যাপারটা, অলরেডি আমাদের দূতাবাস থেকে বেশ কিছু ফ্লাইট পরিচালনা করা হয়েছে, এবং এ মাসেও মাঝামাঝি দিকে এবং শেষের দিকে আমাদের যে ন্যাশনাল ক্যারিয়ার বাংলাদেশ বিমান এবং আমাদের ট্রাভেল পয়েন্ট আমাদের জিএসএ আমরা ইউএস বাংলার কিছু ফ্লাইট যাচ্ছে। তো হ্যাঁ, সেটা হয়তো প্রয়োজনের তুলনায় আমাদের আমরা যে যে ডিমান্ডগুলো দেখি মানুষের ভিতরে, ওই তুলনায় হয়তো আরো বেশি হলে ভালো হতো। তো এ ব্যাপারে হয়তো দূতাবাস আরো ভালো বলতে পারবেন যে ওনাদের হয়তো সামনে আরো ফ্লাইট পরিচালনা করার আরো অনেক উদ্যোগ আছে ওনাদের হাতে। এখন আমাদের দুটো ফ্লাইট, আমি যতটুকু জানতে পেরেছি যে আমাদের দুটো ফ্লাইট যাচ্ছে রিসেন্টলি, এটা দূতাবাসের মাধ্যমেই। এছাড়া দূতাবাস থেকেও ইনিশিয়ালি বেশ কিছু ফ্লাইট ছিল। আর এটার বাইরেও আমাদের এখানে যে সালাম এয়ার এবং ওমান এয়ার, ওদের যে ট্রাফিক রাইট সেই দিক থেকে ওরাও কিছু ফ্লাইট পরিচালনা করছে। বাট এখন পর্যন্ত ওমান এয়ারের আমার জানার মতে এখনো কোনো ফ্লাইট যায় নাই বাংলাদেশে। বাট প্রসেসিং এগুলা, ওরা স্লটের জন্য অ্যাপ্রুভাল চেয়েছে, নেসেসারি যে পারমিশনগুলো দরকার, এবং ওরা প্যাসেঞ্জার লিস্ট তৈরি করেছে। এছাড়া সালাম এয়ার অলরেডি কিছু ফ্লাইট পরিচালনা করেছে। ইতিমধ্যে 22 তারিখে একটা ফ্লাইট যাচ্ছে, 25 তারিখে একটা ফ্লাইট যাচ্ছে, 19 তারিখে সম্ভবত ওমানের একটা ফ্লাইট যাওয়ার কথা। হ্যাঁ, সেটাও অনেকটা ফাইনাল স্টেজে। তো এই মাসে আমরা, এই মাসের বাকি সময়তে আমরা আশা করছি অ্যাটলিস্ট অ্যারাউন্ড 7 ফ্লাইটস আমরা আশা করছি। 17-এর যে 17 তারিখে যে ফ্লাইটটা, এটা অলরেডি সেল চলছে, টিকিট ইস্যু হচ্ছে অফিস থেকে, এবং সেটার যে লিস্ট এসেছে এম্বাসির মাধ্যমে এবং কমিউনিটির মাধ্যমে, যে লিস্টগুলা এম্বাসির মাধ্যমে যেগুলো অ্যাপ্রুভ লিস্ট, ওই লিস্ট অনুযায়ী ওরা টিকিট ইস্যু করছে, যারা বিমান অফিস থেকে ওখান থেকে ইস্যু হচ্ছে। আচ্ছা, টিকিটের প্রাইসটা আমি যদি আপনাকে দুইটা ভাগে বলি, আমি শিডিউল ফ্লাইটের ব্যাপারটা যদি একটু এখানে আগে তুলে আনি, এটা সহজ হবে আপনাদের জন্য। আমি যখন প্রথম ওমানে আসি, এখন থেকে অলমোস্ট 8 বছর আগে, আমি যখন ইউনাইটেড এয়ারওয়েজ এখানে এসেছিলাম, তখন রিটার্ন টিকিটের ফেয়ার ছিল অ্যারাউন্ড 190 রিয়াল, 190 রিয়ালের আশেপাশে ছিল। কিন্তু ওই তুলনায় কিন্তু আস্তে আস্তে শিডিউল ফ্লাইটের ফেয়ারটা অনেকটাই কমে আসছে, 130 রিয়ালের আশেপাশে। এটা হচ্ছে শিডিউল ফ্লাইটের ক্ষেত্রে। আর আমাদের যে এখন যে ফ্লাইটগুলো চলছে, স্পেশাল যে ফ্লাইট বা বিশেষ ফ্লাইট যেটাই বলেন, এখানে দূতাবাস থেকে যে ফ্লাইটগুলো পরিচালনা হচ্ছে, এখানে ফেয়ার কম্পেয়ার টু আদার এয়ারলাইন্স এখানে অনেক কম। আমাদের ইউএস বাংলাতে আমরা দেখেছি ফেয়ার হচ্ছে অ্যারাউন্ড 130 রিয়াল, 130 রিয়াল আশেপাশে। বাংলাদেশ বিমানের ফেয়ারটা 140 রিয়ালের আশেপাশে। এটা হচ্ছে দূতাবাস থেকে যে ফ্লাইটগুলো পরিচালনা করা হচ্ছে। এছাড়া সালাম এয়ার বা অলরেডি সালাম এয়ারের যে ফ্লাইটগুলো পরিচালনা করা হয়েছে, অথবা সামনে যে ফ্লাইটগুলো আসছে, এখানে ফেয়ারটা অনেক হাই, আপনি রাইট। এবং এটার ব্যাপারটা হচ্ছে যে এখানে এয়ারলাইনটা ফেয়ারটা কিভাবে সেট হয়, সেটা আমি বললে আপনার আরো ক্লিয়ার হবে।
একটা এক্সাম্পল সেট করি, ধরেন আমি একটা স্পেশাল একটা ফ্লাইট আমি অপারেট করব, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, প্রথমে আমরা এয়ারলাইনের সাথে কন্ট্যাক্ট করি। তো এয়ারলাইন যেটা করবে, তাদের যে বিভিন্ন অপারেশনাল যে কস্ট ওরা হিসাব করে আমাদেরকে একটা ফেয়ার দেয়, ফুল ফ্লাইটটা চার্টার করার জন্য একটা ফেয়ার দেয়। তো এটা হয়তো অনেকেই অবাক হবেন যে একটা ফুল একটা চার্টার্ড ফ্লাইট এটা খুব রিস্কি। যদি কেউ একটা চার্টার্ড ফ্লাইট করে, আমি আপনাকে অ্যাপ্রক্সিমেট একটা হিসাব দিব, ঢাকাতে যদি আপনি অ্যারাউন্ড 180 ক্যাপাসিটির একটা ফ্লাইট দিতে চান, আপনার এখানে খরচ হবে অ্যারাউন্ড 25,000 ওমানি রিয়াল। তো এটা যদি আমি হিসাব করি, এভারেজে আপনি ধরতে পারেন যে এক একটা সিটের উপর একটা নেট ফেয়ার যেটা আমরা এয়ারলাইনকে পে করব, সেটা হয়তো 155 রিয়ালের আশেপাশে পড়বে, 155 থেকে 160 রিয়াল। এই ফেয়ারটা মার্কেটে ছিল 165 রিয়ালের আশেপাশে। তার মানে দেখেন, এখানে কিন্তু ফেয়ার আমি বেশি ওই সেন্সে বেশি বলবো না, কারণ এখানে সিংহভাগটাই চলে যাচ্ছে আমাদের এয়ারলাইনের পেছনে, তাদের অপারেশনাল যে কস্টিংটা সেটার পেছনে। তো বাকি যে 5 রিয়াল থাকে এখানে যারা কাজ করছে এটার পেছনে, তাদের এখানে অনেক ইনভেস্টমেন্ট। তো ওই হিসাবে হ্যাঁ ফেয়ারটা অনেক বেশি যদিও, বাট চার্টার্ড ফ্লাইটের যে বিশেষ যে ফ্লাইটগুলা, যে প্রাইভেট এয়ারলাইনগুলো যেটা পরিচালনা করছে, ওই হিসাবে আমি বলবো সেটা কম। বাট আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমাদের যে দেশের যে এখানে যে সিচুয়েশন, মানুষের যে জীবনযাত্রার যে ব্যবস্থা, যে অবস্থা এখন, যে করুণ পরিণতি অনেক মানুষের, সেই ক্ষেত্রে ডেফিনেটলি এটা আকাশচুম্বী। আমার মনে হয় এখানে ওই সেন্সে আসলে যে এটা যে লঙ্ঘিত হচ্ছে সেটা আমি বলবো না, কারণ এখানে যে সাব এজেন্সিগুলো কাজ করে, আমি যেটা আপনাকে আগেও বলেছি যে আমি যে ফেয়ারটা 165 রিয়ালে অফার করছি, তো এটার উপরে কিন্তু তার একটা সার্ভিস চার্জ নিতে হবে। তো সে হয়তো দেখা যাচ্ছে এখানে 10 রিয়াল সার্ভিস চার্জ নিল, সেটা হয়ে যাচ্ছে 175 রিয়াল। এটার পিছনে যেটা আমি প্রত্যক্ষভাবে আমি নিজেই অবজার্ভ করেছি, ফিজিক্যালি দেখেছি যে ধরেন অনেক রিমোট এরিয়াতে অনেক মানুষ থাকে যারা সরাসরি ট্রাভেল এজেন্সিতে যেতে পারে না। তো ওখানে হয়তো দেখা যাচ্ছে একজন মিডল ম্যান কেউ কাজ করেন, যে হয়তো বলছে ঠিক আছে আমি আপনাদের 10 জন, আমি আপনাদের 10টা টিকিট এনে দিব। তো উনি হয়তো এখানে মিডল ম্যান হিসেবে কাজ করে, উনি হয়তো এর উপর আরো 5 রিয়াল করে সার্ভিস চার্জটা অ্যাড করছেন। তো এটা কিন্তু এরকম না যে প্যাসেঞ্জারদেরকে না বলে বা ওরকম কিছু না, প্যাসেঞ্জার যারা প্যাসেঞ্জারেরা যারা টিকিট ক্রেতা যারা, তারা কিন্তু জেনে শুনে এটা করছেন। ট্রাভেল পয়েন্ট থেকে আমরা কিন্তু বেশ কিছু উদ্যোগ নিয়েছি, বিশেষ করে যেসব প্যাসেঞ্জার বাংলাদেশ থেকে যারা এখানে ফিরে আসবে, আমরা এটা উইদাউট জিরো সার্ভিস চার্জ, এখানে কোনো সার্ভিস চার্জ নেই, আমরা অলরেডি একটা অনলাইন একটা পোর্টাল আমরা লঞ্চ করেছি যেটা ফ্রি। এখানে প্যাসেঞ্জাররা লগ ইন করে ওখানে তাদের যে ডকুমেন্টগুলা আমাদেরকে প্রোভাইড করলে আমরা অ্যাপ্রুভালের জন্য যে কাজগুলা বা তাদের টিকিট দেওয়া, বিভিন্নভাবে আমরা তাদেরকে সহযোগিতা অলরেডি করে যাচ্ছি। আর আপনি প্রথমে যে কোশ্চেনটা করেছিলেন যে করোনা টেস্ট, আসলে এটা হ্যাঁ এটা আসলেই একটা প্যাসেঞ্জারদের জন্য বার্ডেন, এবং এটা অপ্রিয় সত্য, যেটা এটা মেনে নিতে হবে। কারণ এই প্যাসেঞ্জারগুলা বাই এনি চান্স যদি কোনো পজিটিভ প্যাসেঞ্জার আফটার ল্যান্ডিং, ঢাকাতে ল্যান্ড করার পরে যদি কোনো এরা যদি বাইরে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের দেশ হুমকির মুখে পড়ে যাবে, তাই না? আমরা সেটা কখনোই চাই না। তো একটা রিস্ক থেকেই যায়। তো এটার আগে আমি বলবো যে আসলে আমাদের চার্টার্ড ফ্লাইটটা আমরা প্যাসেঞ্জারদের সাথে কিভাবে ডিল করি, সেটা জানলে আপনার আরো জিনিসটা সহজ হবে। যেমন ধরেন চার্টার্ড ফ্লাইট কিন্তু কতগুলো স্টেপে আমাদেরকে অ্যাপ্রুভাল নিতে হয়। এখানে সিভিল এভিয়েশন কাজ করে, ওমানে আমরা এখানে বলি পাকা, হ্যাঁ, ওমানে সিভিল এভিয়েশন, বাংলাদেশের সিভিল এভিয়েশন, এবং এই ফ্লাইটের অ্যাপ্রুভাল গুলো আসে ডিপ্লোম্যাটিক চ্যানেল থেকে, এবং স্লটের আরো ব্যাপার স্যাপার থাকে। তো আমরা কিন্তু এট এ টাইম পুরো অ্যাপ্রুভালটা একসাথে পাই না, স্টেপ বাই স্টেপ। তো এটার পেছনে প্রথম যে শর্তটা থাকে যে আমাদেরকে, ধরেন আমরা একটা প্যাসেঞ্জার, আমরা ফ্লাইটে আমি 180 প্যাসেঞ্জার দেশে পাঠাচ্ছি, তো ওই 180 জন প্যাসেঞ্জারের ডিটেলটা আমাদেরকে প্রপার ওয়েতে অথরিটির কাছে পৌঁছাতে হয়। ওই 180 জনের অ্যাপ্রুভালটা যখন আসবে, আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো না, ওই 180 জন প্যাসেঞ্জারই অনবোর্ড হতে হবে। তার মানে ব্যাপারটা হচ্ছে, আমি এখন যদি এনশিওর করতে চাই যে 100 জন আমি এই ফ্লাইটেই আমাকে দিতে হবে, তাহলে কিন্তু আমাকে পেমেন্ট নিতে হচ্ছে। পেমেন্ট ছাড়া যদি আমি প্যাসেঞ্জার লিস্ট পাঠাই, অ্যাপ্রুভাল আসার পরে যদি 180 জনের মধ্যে আপনার 50 জন যদি বলে বসে যে আমি যাব না, তাহলে কিন্তু বড় রকমের একটা ডিজাস্টার। তো সেক্ষেত্রে দেখেন সবাই কিন্তু আমরা বাধ্য হচ্ছে যে আমাদের ফেয়ারটা কালেক্ট করা হচ্ছে, এই কারণেই আমরা ইনশিওর করছি যে হ্যাঁ প্যাসেঞ্জার কনফার্ম। এরপরে যখন আমরা ফ্লাইটের অ্যাপ্রুভালটা আসে আমাদের হাতে, কখনো
বিফোর 3 days, কখনো বিফোর 4 days। তো ইন দ্য মিন টাইম আমাদের প্যাসেঞ্জারদেরকে বলতে হয় যে আপনারা কোভিড টেস্ট করে ফেলেন, কারণ যখন আমরা অ্যাপ্রুভালটা পাবো, অ্যাপ্রুভালের পরে যদি ওরা কোভিড টেস্ট করতে যায় সেক্ষেত্রে রিপোর্টটা কিন্তু উইদিন 3 বা 2 ডেজে পাচ্ছে না। রিপোর্টটা পেতে হলে আমাদের ওয়েট করতে হয়, হসপিটাল টু হসপিটাল এটা ভ্যারি করে, 3 to 5 days সময় ওরা চেয়ে থাকে যে করোনা টেস্টের রিপোর্টের জন্য, কোভিড টেস্টের রিপোর্টের জন্য। তো ইন অ্যাডভান্স কিন্তু আমাদের প্যাসেঞ্জারদেরকে বলতে হচ্ছে আপনারা কোভিড টেস্ট করে ফেলেন এবং রিপোর্টটা এভাবেই নেবেন যাতে 72 আওয়ার সময় থাকে আপনার হাতে। হ্যাঁ, তো এটা আমি আপনার মাধ্যমে একটা জিনিস বলবো যেখানে প্যাসেঞ্জারদের উদ্দেশ্যে, যে দেখেন এখন আপনি যে কথাটা একটু আগেই বলে আসছেন যে অনেক ভুয়া লোকজন এখানে কাজ করছে যারা বিভিন্নভাবে টাকা পয়সা কালেক্ট করছে। তো আমি যাত্রীদের উদ্দেশ্যে একটাই বলবো যে আপনারা যেখানে টাকাটা কিন্তু ইন অ্যাডভান্স পে করতে হচ্ছে। টিকিটটা কিন্তু অনেক সময় এমনও হচ্ছে যে আমার সকালে ফ্লাইট, আমি রাত মিডনাইটে আমি টিকিট ইস্যু করছি, রিফান্ড পাওয়ার আপনার সম্ভাবনা 100%, যে না আমি এখান থেকে টিকিট ইস্যু না হলে আমি টাকাটা ফেরত পাবো। তো সেক্ষেত্রে আমি বলবো যারা এখানে টপ যেসব ট্রাভেল এজেন্সি গুলো আছে, মানে রিলায়েবল কোম্পানিগুলা, আপনারা ওনাদের সাথে ডিল করেন, আপনারা অ্যাটলিস্ট টিকিটটা ইস্যু না হলে অ্যাটলিস্ট আপনারা প্রতারিত হবেন না, প্রতারণার শিকার হবেন না, আপনারা হয়তো ফুল রিফান্ড পেয়ে যাবেন। আমি শুধু একটা কথাই বলবো যে যারা এখন আমরা আসলে একটা খুব খারাপ সময় কাটাচ্ছি, তো অনেকটা আনসার্টিনিটির ভিতরে, আমরা অনেক অনিশ্চয়তার ভিতরে কাটাচ্ছি সময়টা। তো বিশেষ করে টিকিটের ব্যাপারে আপনারা, আমি বলবো যে আপনারা যারা ডেপুটেড ট্রাভেল এজেন্সি এখানে আছে মানে তাদের সাথে আপনারা যোগাযোগ রাখবেন টিকিটের ব্যাপারে। আমার বিশ্বাস ওখান থেকে আপনারা সঠিক তথ্য পাবেন। ইউএস বাংলার ব্যাপারে আমাদের রুইতে যে অফিসটা, ওখানে আপনারা যোগাযোগ করবেন। এছাড়া ট্রাভেল পয়েন্ট আমাদের অনেকগুলো আউটলেট আছে, সেখানে আপনারা কথা বলতে পারেন। এছাড়াও হাসান ভাই যেটা বললেন, আরো রেফারেন্স দিলেন কিছু রেপুটেড ট্রাভেল এজেন্সি, এগুলো তো থাকবেই পাশাপাশি। তো আর আরেকটা জিনিস সবাইকে আমি মাথায় রাখতে বলবো যে আপনারা কখনো এটা ভাববেন না যে এই মুহূর্তে টাকা, দূতাবাসের ফ্লাইট বাদে যে চার্টার ফ্লাইটগুলো যাচ্ছে টাকা দেওয়া মানে এটা না যে আপনার ফ্লাইটটা নিশ্চিত। এটা আপনাকে, এটা কিন্তু আপনি ধরে নেবেন এটা একটা বুকিং মানি, সেটা কনফার্ম হতে পারে নাও পারে। তো এই জিনিসগুলো মাথায় রেখে আপনারা আগাবেন। আপনারা অকারণে কাউকে ব্লেম করবেন না যে আপনাকে টিকিট দেওয়ার কথা বলে টিকিট দিচ্ছেন না, ফ্লাইট ক্যান্সেল করছেন কেন, এই বিষয়গুলো একটু নজরে রাখবেন। আর একটা আমি কমন একটা রিকোয়েস্ট রাখবো প্যাসেঞ্জারদের, সেটা হচ্ছে যে আমার এই দীর্ঘ অ্যারাউন্ড 12 বছরের যে অভিজ্ঞতায় ব্যাগেজ পুলিং একটা খুব ক্রাইম, যে আপনারা সবাই জানি এভিয়েশনে, এবং এটা কিন্তু আমি প্রতিনিয়তই দেখি এয়ারপোর্টে যে আমরা দুজন যাচ্ছি, আমার ব্যাগটা বেশি, ভাই আপনি আমার ব্যাগটা নিয়ে যান। বাট এটা যিনি করছেন সেটা নিজেই কিন্তু নিজের বিপদ টেনে আনছেন। আপনি যার ব্যাগটা নিয়ে যাচ্ছেন আপনি জানেন না এটার ভিতরে বৈধ নাকি অবৈধ জিনিসপত্র, তো আপনি কিন্তু নিজের অজান্তেই নিজের বিপদ টেনে আনবেন। সো আমি সবাইকে বলবো যে আপনার এই ব্যাগেজ পুলিং মানে ব্যাগেজ চেঞ্জ করার যে প্রবণতা, এই জিনিসটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করেন, এটা আপনার নিজের ভালোর জন্য। অসংখ্য ধন্যবাদ মুস্তাফিজ ভাই আপনাকে। আমাদের সম্মানিত দর্শক শ্রোতা যারা দেখছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করি আমাদের আজকের লাইভ থেকে আপনারা বেশ কিছু নতুন তথ্য পেয়েছেন। আমাদের এই চমৎকার আয়োজনটি যাদের সৌজন্যে পরিবেশিত হচ্ছে তারা হচ্ছে নাসির স্টোর, আল সাফা ট্রাভেল অ্যান্ড কার্গো, রুট ট্রাভেল এজেন্সি, আব্দুল মান্নান ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং আলমারওয়া ইলেকট্রনিক্সের সৌজন্যে। আপনারা ওমানের যে সকল আমাদের বাংলাদেশের প্রবাসীরা রয়েছেন তাদের যদি কোনো ধরনের ইলেকট্রনিক্স প্রোডাক্টের দরকার পড়ে আপনারা আলমারওয়া ইলেকট্রনিক্সে যোগাযোগ করতে পারেন। আমরা এখানে একটা নাম্বার শো করছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আপনারা যদি ওই মুহূর্তে ওমান থেকে দেশে আসার ক্ষেত্রে টিকিট সংক্রান্ত কোনো বিষয়ে জানার থাকে তাহলে আপনারা আব্দুল মান্নান ট্রাভেলে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের এখানে আরো একটি স্পন্সর রয়েছে রুই ট্রাভেল এজেন্সি, এটিতেও আপনারা যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের আরো একটি ট্রাভেল এজেন্সি রয়েছে আল সাফা ট্রাভেল অ্যান্ড কার্গো, আপনারা এখানেও যোগাযোগ করতে পারেন। সেই সাথে আপনারা যারা রুই হামরিয়া হুন্দাই রোডে রয়েছেন তারা যদি বাংলাদেশের কোনো ধরনের পাঞ্জাবি বা বাংলাদেশের যে কোনো ধরনের প্রোডাক্ট আপনারা পেতে চান তাহলে নাসির স্টোরে যেতে পারেন। এটি হামরিয়া হুন্দাই রোডে অবস্থিত, আমাদের বাংলাদেশের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান। এই সকল ব্যবসা প্রতিষ্ঠান থেকে আপনারা বেশি বেশি প্রোডাক্ট ক্রয় করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।